আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো, আপনি যদি 2025 সালে জব ভিসায় জাপান আসতে চান তাহলে কি ধরনের ডকুমেন্টস লাগে, কতদিন সময় লাগে এবং কি ধরনের ভিসা ক্যাটাগরি আছে, আপনার ইনকাম কেমন, মানে এক মাসে আপনার মিনিমাম ইনকাম কত হবে, কত টাকা সেভিংস করতে পারবেন, এই জব ভিসার ডিটেইলস বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনি কোনো একটা ইনফরমেশন মিস না করেন। তো প্রথমে বলে নেই, অনেকদিন পরে ভিডিও দিলাম, আমি আসলে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, তো ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার কথা, আর বাস্তব কথা হচ্ছে আমি আইসামি করতেছিলাম, ভিডিও করতে আইসামি লাগতেছিল, এডিট করা প্যারা লাগতেছিল, শুট করা, তারপর হচ্ছে মানুষজন লাইক করে না, সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইবার সংখ্যা ইনক্রিজ হয় না, একটা অধৈর্য ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, এই জন্য ভিডিও দিই নাই। এটা হচ্ছে বাস্তব কথা, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ আবার ভিডিও দিব। যদিও লাইক কমেন্ট বা হচ্ছে সাবস্ক্রাইব না করলে একটু খারাপ লাগে, বাট আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, আপনারাও চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার। এটা বলতেছিলাম যে 2025 সালে আপনি জব বিষয়ে কিভাবে আসবেন এবং কি ধরনের স্কোপ আছে, আমি সত্যটা বলবো এবং আমার নিজের লাইফের যে বাস্তব অভিজ্ঞতা আমি ফেস করছি সেটাও আমি শেয়ার করব, ঠিক আছে? এবং আমার কি কি লাগছিল আমি সেটাও বলবো। তো প্রথমে বলি, জব ভিসা মানে কি, মানে জাপানের জব ভিসা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে জাপানিজ কোন একটা কোম্পানি আপনাকে স্পন্সর করবে যে হ্যাঁ তোমার এই স্কিল আছে বা তোমার এই যোগ্যতা আছে, তুমি আমার কোম্পানিতে এসে কাজ করো। আপনার যে স্কিল আছে, স্কিল ভেদে আপনাকে একটা ডিপার্টমেন্ট দিবে, লাইক বাংলাদেশের কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি বা নর্মাল কোম্পানিতে যে কাজ হয় সেম জাপানেও সেম কোনো একটা কোম্পানি আপনাকে কাজ দিবে, আপনি জাপান আসবেন, কাজ করবেন, প্রতি মাসে আপনাকে স্যালারি দিবে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে কাজের ভিসা। এখন বলি যে এই ভিসার কতগুলো ক্যাটাগরি আছে। কাজের ভিসা, এসএসডব্লিউ কাজের ভিসা, টিএটিপিও কাজের ভিসা, কেয়ার গিভারও কাজের ভিসা, ইন্টারন্যাশনাল জব সার্ভিস অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল যে হিউম্যানিটিজ, স্পেশালিস্ট ইন হিউম্যানিটিজ, এই ভিসাটাও কাজের ভিসা। তো এগুলোর ভিন্নতা কি? ইন্টারন্যাশনাল সার্ভিস অথবা হচ্ছে আপনার স্পেশালিস্ট ইন হিউম্যানিটিজ, এই ভিসা ক্যাটাগরিটা হচ্ছে কাজের ভিসার, মানে জব ভিসার এই ভিসা ক্যাটাগরিটা সবচেয়ে একটু হচ্ছে কি বলবো, একটু হাই ক্যাটাগরির। হ্যাঁ, এই ভিসাতে মূলত যারা আসে, এই ভিসাটা অফিসিয়াল ক্যাটাগরির ভিসা। আমি যতটুকু জানি যে আপনি জাপানে এসে অফিসিয়াল কাজ করবেন, অফিসিয়াল মিন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অথবা হচ্ছে আপনার অফিসিয়াল যে কোনো কাজ হইতে পারে, আপনি সফটওয়্যার ডেভেলপার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনি স্পেশালিস্ট ইন হিউম্যানিটিজ এই ভিসা ক্যাটাগরি আন্ডারে আসবেন, যেটা ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ভিসা ক্যাটাগরি। তারপর হচ্ছে স্কিল ভিসা, মানে আমরা যেটা এসএসডব্লিউ ভিসা বলি, সেটার ভিতরে হচ্ছে কনস্ট্রাকশন, তারপর হচ্ছে আপনার ওয়েল্ডিং মেশিন যারা চালাইতে পারে, ওয়েল্ডার, কনস্ট্রাকশন, হ্যাঁ, ক্লিনার, এগুলোর স্কিল ভিসা আছে, এটা হচ্ছে এসএসডব্লিউ ভিসা। তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর, যারা হচ্ছে শিক্ষক, মানে ইংলিশে অনেক দক্ষ, আইএলটিএস এ ভালো স্কোর আছে, গ্রাজুয়েশন করা, তাদের জন্য ইনস্ট্রাক্টর হিসেবে জাপানে আপনি ইংলিশ শিখাতে আসবেন, অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজে খুবই ভালো দক্ষ এরকম টিচাররাও জাপানে আসে, ইনস্ট্রাক্টর বিষয় মানে শিক্ষকতা বিষয়, এটার ভিসা ক্যাটাগরি আলাদা আছে। তারপর হচ্ছে নার্সিং ভিসা, হ্যাঁ, যেটা মোটামুটি অনেক ফেমাস এখন এবং অনেক মেয়েরা এই ভিসায় আসার জন্য ইন্টারেস্ট। নার্সিং ভিসা, এই ভিসার ডিমান্ড ভালো এবং স্যালারিও খুবই ভালো। এটা একটা ক্যাটাগরি আছে ওয়ার্কিং ভিসা, নার্সিং ভিসা। আর লাস্ট যেটা আসে সেটা হচ্ছে টিআইটিপি ভিসা, আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনি কিছুই জানেন না কিন্তু ল্যাঙ্গুয়েজের দক্ষতা আছে, আপনি জাপানে এসে কাজ শিখবেন, কাজ শিক্ষার যে ট্রেনিং পিরিয়ড সেখানে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি দিবে। সেটা হচ্ছে সবচেয়ে ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে ল ক্যাটাগরি ভিসা হচ্ছে টিআইটিপি ভিসা। এই বিষয়ে অনেকে আসতেছে কারণ হচ্ছে এই বিষয়ে খরচ অনেক কম, মানে যারা এই ভিসার প্রসেসিং করে তারা কস্টিংটা তুলনামূলক অন্যান্য ভিসার থেকে এটার কস্টিংটা কম নেয়। কি কি ভিসা আছে এটা তো জানলেন, যে জাপানের জব ভিসায় কি কি ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে ভিসার ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরির ভিতরে আপনি কিভাবে আসবেন, আসতে হলে প্রসেসিংটা কি সেটা বলি, সেটা বলার পরে আমি বলবো যে আমার কি কি লাগছিল এবং আমার অভিজ্ঞতাটা কি। হচ্ছে সিস্টেমটা খুবই সিম্পল, সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম। সেটা হচ্ছে জাপানিজ কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি তো যারা নিজে নিজে করতে পারেন এটার সংখ্যাটা খুবই কম, বেশিরভাগই এজেন্সির মাধ্যমে বা হচ্ছে এক্সপার্ট কারোর মাধ্যমে বা জাপানে যে থাকে যে আপনাকে আনতে চায় তার মাধ্যমে যাবেন, সেই আপনাকে এগুলো করে দিবে। আপনার যেটা করতে হবে, আপনার হচ্ছে আপনি যে গ্রাজুয়েট মানে স্পেশালিস্ট ইন হিউম্যানিটিজ এর আন্ডারে যদি আসেন বা আপনার রিলেটেড যত সার্টিফিকেট আসে সেগুলোর পিডিএফ কপি লাগবে, একটা সিভি লাগবে মানে বায়োডাটা লাগবে, আপনার হচ্ছে পাসপোর্টের কপি লাগবে,
হ্যাঁ, ভোটার আইডি, এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা লাগবে। চেয়ারম্যান সার্টিফিকেট, অনেকের রিকোয়ারমেন্ট থাকে, অনেকে থাকে না। এই 5-7টা ডকুমেন্টস আপনি প্রাইমারি লেভেলে সাবমিট করবেন। এগুলো সাবমিট করার পরে কোম্পানি আপনার ইন্টারভিউ নিবে। অনেক কোম্পানি ইন্টারভিউ নেয়, অনেক কোম্পানি নেয় না। হ্যাঁ, কাজের উপর ডিপেন্ড করে। আপনার কাজ যদি হাই ক্যাটাগরি হয় তাহলে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে ইন্টারভিউ নেয় যে আপনি ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কিনা। আমার পার্সোনালি ইন্টারভিউ লাগছিল না, যেটা সত্য কথা বলি, কিন্তু অনেকেরই আমি জানি যে ইন্টারভিউ লাগে। তো আপনাকে ইন্টারভিউ নিয়ে প্রাইমারি একটা ফর্মালিটিস মেনটেন করে যদি সিলেক্ট করে যে হ্যাঁ এই লোক ওকে আছে, আসতে পারবে, তখন ওই কোম্পানি একটা সিইউ প্রদান করে। জাপান ইমিগ্রেশনের সাবমিট করলে জাপানে ওরা একটা সিইউ দেয় যে হ্যাঁ এই লোক জাপানে আসার জন্য এলিজেবল, মানে তারে আমি চাকরি দিছি। সাথে একটা অফার লেটারও দিবে। আপনার ওই অফার লেটারের মধ্যে আপনার স্যালারি, ডিউটি কতক্ষণ, টোটাল ফ্যাসিলিটি, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আমরা বলি সেটা দিবে। সেটা পাওয়ার পরে আপনি আপনার পাসপোর্ট, সিওই, হচ্ছে চুক্তিপত্র, মেডিকেল রিপোর্ট, অনেক কোম্পানি চায়, অনেক কোম্পানি চায় না। আমার নিজের চায় নাই, আমার লাগে নাই। এগুলা নিয়ে আপনি যেই দেশেই থাকেন, ইন্ডিয়া হইলে ইন্ডিয়া, পাকিস্তান বা যেই দেশেরই নাগরিক আপনি, সেই দেশে যে জাপান এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনি এগুলো সাবমিট করবেন। সাবমিট করার পরে ওনারা আপনার সাথে প্রাইমারি কনভারসেশন করবে যে আপনার ডকুমেন্টস গুলো কতটুকু রিয়েল, আপনি কেন জাপানে যাচ্ছেন, আসলেই আপনাকে জব দিচ্ছে কিনা, এগুলো সত্যতা যাচাইয়ের পরে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো সাধারণত এটা সময় লাগে, মানে হচ্ছে ওদের যে ওয়েবসাইট আছে জাপানের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে বলে 5 থেকে 10 দিন মিনিমাম। বাট অনেকের ক্ষেত্রে এটা 1 মাস, 1.5 মাস, 2 মাসও লেগে যায়। ঠিক আছে, তো রেজাল্ট না আসলে ঘাবড়ানোর কিছু নাই, ধৈর্য ধরেন। আমার নিজেরই মেবি 17-18 দিন লাগছিল জাপান এম্বাসি থেকে ফোন পাইতে আমার। হ্যাঁ, তো ধৈর্য ধরেন। এটা মানে নিয়মে তো আর সব চলে না, এক একজনের ক্ষেত্রে এক এক টাইম লাগে। কারণ আপনার ক্ষেত্রে ডাউট হইছে, আপনাকে আবার অন্য একটা ডকুমেন্টস, মানে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস আনতে বলতে পারে, তখন আরেকটু বেশি সময় লাগে। ঠিক আছে, তো এই জন্য এক একজনের ক্ষেত্রে এক এক সময় লাগবে, ঘাবড়ানোর কিছু নাই, ধৈর্য ধরেন। আই থিঙ্ক আপনার ডকুমেন্ট যদি রিয়েল হয় ভিসা হয়ে যায়। হ্যাঁ, তো এখন তো বললাম হচ্ছে আপনি সবই জানলেন, ভিসা ক্যাটাগরি কি, তারপর হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরি কি, কিভাবে আসবেন, প্রসেসিংটা কিভাবে হয়। এখন আমি বলি যে আপনি জাপানে আসলেন, কেন আসবেন? টাকার জন্যই তো আসবেন না। জাপানকে ভালোবাসেন, ঠিক আছে, যেমন আমি ব্যক্তিগতভাবে জাপান অনেক ভালোবাসি। জাপান আমি অনেক পছন্দ করি, সত্য কথা যেটা। জাপানের কালচার, রাস্তাঘাট, নিয়ম কানুন, যদিও আমার ভিডিওতে আপনারা নেগেটিভ পয়েন্ট দেখেন, বাট আমি পার্সোনালি জাপান অনেক ভালোবাসি। আমার নিজের দেশের পরে সেকেন্ড হচ্ছে আমি জাপানকেই ভালোবাসি, থার্ড হচ্ছে সুইজারল্যান্ড। তো কেন আসবেন? আলটিমেটলি টাকাই হচ্ছে মেইন ফোকাস বিদেশে আসার। তো আপনি জাপান আসলে কেমন টাকা ইনকাম করতে পারবেন, যেটা সবারই হচ্ছে দিন শেষে ফোকাস। ইন্টারন্যাশনাল হিউম্যানিটিজ এই ভিসার ক্যাটাগরিটা যেটা আছে, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলতেছি, মিনিমাম মানে আমার এক্সপিরিয়েন্স, এবং আমি তো থাকি, খাই, খরচ করি। আপনি থাকা খাওয়া বাদ দিয়ে ইনশাল্লাহ যদি কোনো বাজে নেশা না থাকে, ধরেন মেয়েদের সাথে কোনো ক্লাবে যাওয়া, ড্রিঙ্কস করা, তারপর হচ্ছে তাবাকু, সিগারেটের এক্সট্রিম লেভেলের হচ্ছে ক্র্যাভিংস থাকা, এই ধরনের নেশা যদি না থাকে, আপনি যদি বাজে খরচ না করেন, একদম রিল্যাক্সে অনায়াসে প্রত্যেক মাসে বাড়িতে 1 লাখ টাকা মিনিমাম পাঠাইতে পারবেনই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, যদি আপনি কাজ পান। তবে আমি বলতেছি টোকিওর কথা, টোকিওর বাইরে ইনকাম একটু কম, বাট টোকিওতে আপনার 1 আওয়ার, মানে যারা জব বিষয়ে আসে, 1 ঘন্টায় মিনিমাম 1163 ইয়েন মিনিমাম ওয়েজেস। এটা এরিয়া ভেদে যে মিনিমাম ওয়েজেস থাকে, টোকিওর মধ্যে 1163 ইয়েন। তো 1163 ইয়েন যদি হয়, আপনি যদি মাসে 180 ঘন্টা, 200 ঘন্টা কাজ করেন, 208 ঘন্টা, 200 ঘন্টা অনায়াসে কাজ করা যায় ওয়ার্কিং বিষয়ে যারা আসে। আমি যেটা বলছি এটা আলহামদুলিল্লাহ ইজিলি পূরণ হয়ে যায়। 1 লাখ টাকা আপনি খেয়ে পাঠাইতে পারবেন। ঠিক আছে, তো অন্যান্য ভিসা ক্যাটাগরি গুলো আমি ভাঙ্গে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। SSW TATP নিয়ে আমি কথা বলছি, ওয়ার্কিং ভিসা নিয়ে আমি তার আগেও কথা বলছি। এখন আবার কেন দিচ্ছি, কারণ হচ্ছে বর্তমানে সুযোগটা একটু বেশি জাপানে আসার, সত্য কথা যেটা। অন্যান্য দেশের তুলনায় জাপানে এখন অপরচুনিটি একটু বেশি। কিন্তু জাপানে আসতে চাচ্ছেন অনেকেই অনেক ধরনের মেসেজ দেন, ভাই জাপান যাইতে চাই। হ্যাঁ, মানে জাপানে আসতে চাচ্ছেন, স্বপ্ন দেখেন, কিন্তু জাপানে আসতে 2টা জিনিস মাস্ট লাগবে বাংলাদেশ থেকে। এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। একটা হচ্ছে আপনার বাংলাদেশে এখন যে প্রসেসিংটা, মানে যারা জাপানে আছে, যারা এই ভিসার কাজগুলো করে, এজেন্সি বলেন আর জাপান থেকে কেউ করে বলেন, এটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে জাপানে আসার ভিসাটা। আমার নিজেরও মোটামুটি অনেক টাকা লাগছিল। হ্যাঁ,
তো এইটা এখন যারা মানে জেনুইন ভিসা মানে একদম রিয়েল ভিসা যারা দেয় তারা এখন এটা 14 লাখ 15 লাখ 16 লাখ টাকাও নেয়, হ্যাঁ একটা ভিসা। সেক্ষেত্রে আপনার এই একটা অ্যামাউন্ট লাগবে। আর সেকেন্ড হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি মাস্ট, উইদাউট ল্যাঙ্গুয়েজ রিকোয়েস্ট থাকবে ভাই জাপান আইসেন না। কারণ আমি এখন নিজেই বিপদে আছি, টাকা ইনকাম করতেছি না, বিষয়টা এরকম না, আলহামদুলিল্লাহ ভালো আছি, যথেষ্ট ভালো আছি। বাট এই যে এখানে বসে আছি, অনেক ধরনের লোক আসে, জাপানিজ লোক এদিক দিয়ে যাবে, বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল বলে নতুন ফ্রেন্ড বানানো, কমিউনিকেশন করা, এগুলো আসলে হয়ে ওঠে না। আর যেটা খুবই ইম্পর্টেন্ট জাপানে থাকতে হইলে, কারণ টাকা আসলে দরকার আছে, টাকা অবশ্যই দরকার আছে, বাট এন্টারটেইনমেন্ট বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল এইটারও দরকার আছে জীবনে বাঁচতে হলে। হ্যাঁ, কথা বলা, একটা সমাজ মেনটেন করে চলা, দুইটারই দরকার আছে, টাকারও দরকার আছে, সেটারও দরকার আছে। কিন্তু আপনি জাপানে যদি ল্যাঙ্গুয়েজ ছাড়া আসেন, আপনার বসের বকা খাবেন, মানে প্রতিদিন আপনার কাছে খুবই মানে এটা আমি আসলে ভাষা বলে মানে বলে বুঝাইতে পারবো না যে আপনি কি ধরনের বিপদে পড়বেন যদি ল্যাঙ্গুয়েজ না জানেন। হ্যাঁ, তা আমার কি কি লাগছিল আমি বলি। আমার হচ্ছে সেম জিনিসগুলাই লাগছিল, বাট মানে খুবই কি বলে সেম জিনিসগুলাই লাগছিল, বাট কাজ করতে গিয়ে যে ধরনের ভোগান্তিগুলো পাইছি এগুলো আমি এখন শেয়ার করি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখন হচ্ছে অরিজিনাল জিনিসগুলো আমি আপনাদেরকে বলি যেগুলো আপনারা ফেস করবেন। যারাই জাপানে আসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ফেস করবেন, যেটা আমি ফেস করছি। তো যারা এই পর্যন্ত দেখছেন তারা এটা এখন শুনতে পারবেন। আমি বললি সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি নরমালি হচ্ছে আমার সার্টিফিকেট ওয়েবে চেক দেই নাই। এসএসসি, এইচএসসি, অনার্স, এমবিএ করছি, হ্যাঁ করছি, পাশাপাশি জবও করছি। হ্যাঁ, তো যখন এই কাজ করতে গেলাম দেখি যে দুনিয়ার ভুল, এখানে ফুল স্টপ আছে, ওইখানে এইচ আছে, ওইখানে এইচ নাই, এই ধরনের ছোটখাটো ভুল। এবং সবচেয়ে বড় যে ভুলটা হয়েছিল আমার ভোটার আইডি কার্ডের সাথে, মানে আমার ভোটার আইডি কার্ডে আমার মায়ের নাম এবং সার্টিফিকেটে মায়ের নাম ভিন্ন। এটা নিয়ে তো বিশাল সমস্যা, অনেক দৌড়াদৌড়ি করে আমার বড় ভাইয়ের সহায়তায়, বাংলাদেশে তো সরকারি কাজ কেমন হয় আপনারা ভালো করেই জানেন, অনেক দৌড়াদৌড়ি করে ধৈর্য নিয়ে এদিকে জাপান থেকে প্যারা দিচ্ছিল, ভাই তোমার ডকুমেন্টস দাও, কেন দিচ্ছ না, এতদিন কেন লাগতেছে। আমি পাসপোর্ট আগেই করে ফেলছিলাম, এগুলো ওইভাবে চেক দিই নাই। যখন কাজ করতে গেছি তখন দেখি আমার এনআইডিতে আমার মায়ের নাম সাথে আমার সার্টিফিকেটের নাম ভুল। কি যে একটা প্যারা লাগছে এগুলো ঠিক করতে। তারপর চেয়ারম্যান সার্টিফিকেট আবার উঠাইছি, ভোটার আইডি কার্ড ঠিক করছি, ঠিক করে আবার নতুন করে পাসপোর্ট করছি, ইমার্জেন্সি পাসপোর্ট করে এগুলা জমা দিছি। জমা দেওয়ার পরে আমার যে বায়োডাটা সিভির অ্যাড্রেসের সাথে আমার হচ্ছে এনআইডির অ্যাড্রেসের আবার মিল নাই, এনআইডি অ্যাড্রেসের সাথে পাসপোর্ট অ্যাড্রেসের মিল নাই। কারণ হচ্ছে এনআইডি করছি আমি মিরপুর থেকে, আমি মিরপুরে থাকতাম, আমার স্কুল কলেজ সবই মিরপুরে ছিল। তো পরে যখন যেখানে শিফট হয়েছি সেখানে ওই এরিয়া থেকে পাসপোর্ট করছি, নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, তো পাসপোর্ট আবার নারায়ণগঞ্জের অ্যাড্রেস, এই যে একটা গরমিল, এইগুলা ঠিক করতে করতে আমার 3-4 মাস চলে গেছিল এবং একটা পেইন পাইতে হয়েছিল এগুলা ঠিক করতে। হ্যাঁ, তো যারাই জাপানে আসবেন, আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি বলি কি ডকুমেন্টস গুলো আগে থেকে চেক করেন, এখন থেকে চেক করা শুরু করে দেন আপনার ডকুমেন্টস কোনোটা মিসম্যাচ আছে কিনা। কারণ হচ্ছে ফাইনালি যখন আপনি সাবমিট করতে যাবেন তখন যদি এগুলো ফেস করেন খুবই বিরক্ত লাগবে, খুবই পেইন লাগবে। আর জমা দেওয়ার পরে যখন এই যে এক একটা দিন যাবে, মনে হবে আজকে মনে ফোন আসবে, কালকে মনে ফোন আসবে, কেমন একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। ঠিক আছে, তো ডকুমেন্ট যদি রিয়েল থাকে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমার ডকুমেন্টস ঠিক আছে। যদি না হয় এটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে, আল্লাহ হয়তো ভালো চায় নাই, কিন্তু আমার ডকুমেন্টস ঠিক আছে, আমি ঠিকভাবে সাবমিট করছি, ইনশাল্লাহ আমার ভিসা হবে। ঠিক আছে, তো ডকুমেন্টস গুলা মাস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই বারবার চেক দিবেন। আমি অনেকবার চেক দিছি, আমার বড় ভাইকে দিয়েও চেক করাইছি, এবং যে আমাকে নিয়ে আসছে যে ভাই, ওই ভাইও চেক দিছে, তারপরও ছোটখাটো ভুল প্রত্যেকবার পাইতাম। ঠিক আছে, তা আমার এক সেন্সি ছিল, ওই সেন্সিও চেক দিছে। এই জন্য ডকুমেন্টস গুলা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো করে ডকুমেন্টস গুলা চেক দিবেন জাপানে আসার আগে, জব ভিসা আসেন আর স্টুডেন্ট ভিসা আসেন। হ্যাঁ, আর হচ্ছে কত টাকা লাগে সেটা আমি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিছি আই থিঙ্ক। তারপর যদি জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে করেন, আমি রিপ্লাই দিব। ঠিক আছে, তা আমি যে ভাইয়ের মধ্যে আসছি, এই ভাই মাঝে মধ্যে যখন কথা বলি তখন একটা কথাই বলে যে ল্যাঙ্গুয়েজ জানার লোক থাকলে আমাকে বলিস বা আমাকে জানাইস, যদি ভালো লোক থাকে, কাজের মন মানসিকতা, হার্ডওয়ার্ক করতে পারে, ল্যাঙ্গুয়েজ জানা থাকে। তা আপনারা যারা ল্যাঙ্গুয়েজ জানেন, হ্যাঁ N5 কমপ্লিট করছেন বা N4 পড়তেছেন, এরকম লোকজন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম লিংক আমি দিয়ে দিব। ইনস্টাগ্রামে আমি নরমালি অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রামে আমাকে টেক্সট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে সেখানে ফলো করে সেখানেও ট্যাগ দিতে পারেন। আমি ফ্রি টাইমে হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর অনেকদিন পরে ভিডিও দিলাম, জানি না রেসপন্স কেমন আসবে।
আশা করি খুব ভালো আসবে। যে কজনই সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমি আশা করব চেক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার জন্য দোয়া করবেন যেন হচ্ছে এই গোড়ামুশির মধ্যে না থাকি, রেগুলার ভিডিও দিতে পারি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই জায়গার মধ্যে বৈশা সাইকেল চালা আসছি তো গরমে পুরো ভিজে গেছি, মানে একদম ভিতরে ঘাম। কারণ হচ্ছে আমি তো মোটা মানুষ, হ্যাঁ যার কারণে বেশি ঘামি। অনেক সুন্দর একটা এরিয়ার মধ্যে আছি, কিন্তু জাপানে আস্তে আস্তে এখন গরম পড়তেছে, যার কারণে পুরো ঘাইমা আছি। চেয়ারের অবস্থা 12টা, চুলের কথা তো নাই বললাম। তো চলেন আমি দেখাই কোথায় ছিলাম এতক্ষণ। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এত পরিমাণ পাখির ডাক, কিচির মিচির করতেই আছে। হ্যাঁ, ন্যাচারাল পাখির ডাক। এখানে একটা নদী আছে, এই যে দেখেন এখানে একটা সরু নদী আছে। এটা হচ্ছে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা যায়। তো যাই হোক, এই পার্কেরও ভিডিও আছে, আপনারা চ্যানেলে আমার ঘুরলে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।